এই বন্ধুরা, 1912 সালের 14ই এপ্রিল 11:40 টাইটানিক জাহাজটির সাথে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে, যার ফলে টাইটানিকের প্রথম যাত্রাই শেষ যাত্রাতে পরিণত হয়। এই একই গল্প আপনারা অসংখ্য ভিডিওতে দেখেছেন এবং জেনেছেন, কিন্তু আজকের ভিডিওটি অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটিতে আমরা জানবো আদৌ কি টাইটানিক জাহাজ একটি বরফের কারণে ডুবে গিয়েছিল নাকি অন্য কোনো কারণে। আপনারও কি আমার মতো মানতে অসুবিধা হয়েছিল যে মাত্র একটি আইসবার্গের কারণে এত বড় জাহাজ ডুবে গিয়েছিল, নাকি আগুনের কারণে ডুবেছিল? আমি আগুনের কথা কেন বলছি তা আপনারা অতি শীঘ্রই জানবেন, কারণ ফাইনালি টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আসল রহস্য বিজ্ঞানীরা ফাইনালি প্রকাশ করেছে, যে কারণে আজকে আকাশ বর্মনের এই ভিডিওটিতে টাইটানিক সম্বন্ধে নতুন তথ্য জানবো। তো চলুন শুরু করা যাক। 1912 সালের 15ই এপ্রিল ভোরের মধ্যেই তৎকালীন সব থেকে বড় জাহাজ আটলান্টিক সাগরে বরফ ঠান্ডা জলে 1500টি জীবনকে সঙ্গে নিয়ে সারা জীবনের জন্য ডুবে যায় এবং একটি জলীয় কবরস্থান তৈরি করে। বিজ্ঞানীরা পুনরায় এই বিষয়টি নিয়ে রিসার্চ শুরু করে এবং সেই সময়ের টাইটানিক নিয়ে থিওরিগুলো 100 বছর ধরে চাপা পড়েছিল, সেগুলিকে আবারও রিরিড করা হয় এবং বেরিয়ে আসে কিছু অবিশ্বাস্যকর তথ্য। 882 ফুট 9 ইঞ্চি লম্বা, 92 ফুট চওড়া, 175 ফুট উচ্চতা এবং 4,60,328 টন ওজনের এই টাইটানিককে অধ্বংসাসী বলেই মনে হতো, অর্থাৎ যাকে ধ্বংস করা যায় না বা সম্ভব নয়। যাত্রীরা একটা কয়েক কিলোমিটার লং ওয়াক করতে পারত এই জাহাজে। এমনকি এই জাহাজের চালক, নেভি অফিসার ও ক্রু মেম্বারদের প্রায় 2 সপ্তাহ লেগেছিল জাহাজটির কোথায় কি আছে সেটা আয়ত্তে আনতে। এছাড়াও টাইটানিকে 4টি ধোঁয়া ছাড়ার চিমনি ছিল, যেগুলির উচ্চতা 81.5 ফুট ছিল এবং প্রত্যেকটির ওজন ছিল 60 টন। এছাড়াও এই চিমনিগুলো 30 ডিগ্রি কোণে হেলিয়ে বানানো হয়েছিল, যাতে টাইটানিককে আরো স্টাইলিশ লাগে এবং সেই সময় এটাকে তৈরি করতে $7.5 মিলিয়ন লেগেছিল, যেটার 2021 সালে ভ্যালু হয় প্রায় $180 মিলিয়ন, যেটা কিনা অনেক কম টাইটানিক সিনেমা তৈরির থেকে। 1997 সালে টাইটানিক সিনেমাটি তৈরি করতে $200 মিলিয়ন খরচ হয়েছিল। হারলেন ও উলফ শিপইয়ার্ড এই জাহাজটিকে তৈরি করবার জন্য 3000 শ্রমিককে কাজে লাগিয়েছিল। সপ্তাহে 6 দিন সকাল 6:30 থেকে কাজ শুরু হতো এবং 26 মাসের মধ্যে জাহাজটির মনুমেন্টাল কাজ সম্পূর্ণ হয়ে যায়। এই জাহাজের কাজটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল, কারণটা একটু ইমাজিন করলেই বোঝা যাবে। বিনা সেফটিতেই শ্রমিকরা 20 তলা উঁচু বিল্ডিং এর মতন উচ্চতায় কাজ করত। নির্মাণ কার্য চলার সময় 8 জন শ্রমিক প্রাণ হারায় ও 428 জন শ্রমিক আহত হন। এত স্যাক্রিফাইস ও এত কঠিন মেকানিজমের পরেও একটি মাত্র আইসবার্গের জন্য এই জাহাজ ডুবে গেল। জার্নালিস্ট সোনাম মোলনি 30 বছর ধরে টাইটানিকের সাথে হওয়া এই দুর্ঘটনা নিয়ে রিসার্চ করে গেছেন। তিনিই প্রথম টাইটানিকের কিছু আনরিলিজ ছবি থেকে 30 ফুটের কালো রঙের স্পট ডিসকভার করেছিলেন। টাইটানিক জাহাজটিকে ছাড়বার আগের কিছু ছবি থেকে এবং টাইটানিক কনস্ট্রাকশনের কিছু ছবি থেকে এই স্পটটি তিনি আইডেন্টিফাই করেছে। এই স্পটটি ছিল জাহাজের ডেকের নিচের অংশে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো এত বড় একটি স্পট কেন কেউ লক্ষ্যই করেনি। এর কারণ জাহাজটির মুখ সমুদ্রের দিকে ছিল এবং পেছনের দিকটি ডকের দিকে ছিল এবং ঠিক ওই দিক থেকেই যাত্রী ও বাকি সকলে ওঠানামা করবে এবং জাহাজটি অনেক লম্বা হওয়ায় কেউই সামনের স্পটটি পেছন দিক থেকে লক্ষ্য করতে পারেনি। আসলে টাইটানিকে যাত্রা শুরু করবার আগেই 3 সপ্তাহ ধরে জাহাজের এই ব্ল্যাক স্পট অংশটিতে আগুন ধরেছিল এবং 3 সপ্তাহ ধরে লাগাতার সেখানে আগুন জ্বলতে থাকে, যার ফলে সেখানকার মেটালগুলো উচ্চ উত্তাপের কারণে গলতে শুরু করে। অলমোস্ট 75% দুর্বল হয়ে পড়ে জাহাজটি এবং সেই জন্যই বরফের সাথে ধাক্কা লাগায় এই পরিণতি হয়। না হলে এত বড় একটি জাহাজে একটি ছোট ফুটো থাকলে কিছুই হওয়ার কথা নয়, কিন্তু দুর্ভাগ্য এমনই যে আইসবার্গটি ওই আগুন ধরা অংশেই আঘাত করে এবং সব শেষ হয়ে যায়। আসলে জাহাজ ম্যানেজমেন্ট কোম্পানি এই আগুনের কথা আগে থেকেই জানতো এবং এটাও জানতো যে এরকম অবস্থায় সমুদ্র যাত্রা করার ফল কি হতে পারে, কিন্তু জাহাজ কোম্পানির মালিকেরা আগে থেকেই ব্যাংকের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল
এবং জাহাজটির সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। এছাড়াও ওই দিনের সব জাহাজকে ক্যান্সেল করা হয়েছিল, কারণ সবাই পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের প্রথম যাত্রী হতে চেয়েছিল। এবং সেই সময় কয়লা উত্তোলনকারী শ্রমিকরা ধর্নায় বসেছিল কিছু কারণে, যার জন্য বেশি অর্থ দিয়ে তাদেরকে কয়লা কিনতে হয়। অত বড় জাহাজটি চালানোর জন্য আশপাশের সব কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল, এমনকি অন্যান্য জাহাজগুলো থেকেও কয়লা কিনে মজুত করা হয়েছিল। এরকম ধার বাকি করে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছিল, তাই জাহাজটির ট্রিপ ক্যান্সেল করার মতো ঝুঁকি কেউই নেয়নি, কারণ জাহাজটির মালিকেরা যদি নির্দেশ দিত জাহাজটিকে না ছাড়বার, তাহলে বিপর্যয় নেমে আসতো তাদের ওপর। আর এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাত্রা শুরু করা হয়। টাইটানিকের ভেতরকার ইন্টেরিয়ার লন্ডনের রিটস হোটেলের মতন করা হয়। গ্র্যান্ড স্টেয়ারকেস অর্থাৎ বিশাল ঘূর্ণায়মান সিঁড়ি দিয়ে জাহাজের 10 তলার মধ্যে 7 তলাকে যুক্ত করে। এই জাহাজটি সুসজ্জিত ছিল বিভিন্ন পেন্টিং, ব্রোঞ্জের স্ট্যাচু, ওক কাঠের প্যানেলিং দ্বারা। ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের জন্য অনেক হাই-ফাই ফেসিলিটি ছিল, যেমন গরম জলের সুইমিং পুল, টার্কিশ বাথ, টেনিস খেলার কোর্ট ও একটি বিউটি সেলুন। এমনকি মহিলারা একজন ড্রেসিং স্টাইলিস্টকে হায়ার করতে পারত পার্টিতে রেডি হওয়ার জন্য। এছাড়াও ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের কুকুরদেরও একটি করে স্পেশাল প্লেস ছিল, যেখানে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের পোষ্যদের খাওয়ানো হতো, ঘুরতে নিয়ে যাওয়া হতো এবং চাইলে তাদেরকে ট্রেনিংও দেওয়া হতো। তাছাড়াও ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের জন্য খাবারের মধ্যে 13 রকম আলাদা ধরনের আইটেম ছিল এবং প্রত্যেকটি আইটেমের সাথে আলাদা আলাদা রকমের ওয়াইন দেওয়া হতো এবং প্রতিদিন 5 ঘন্টা ব্যাপী একটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল। জাহাজে 1500 বোতল ওয়াইন, 20,000 বোতল বিয়ার এবং 8,000 সিগারেট নেওয়া হয়েছিল, কিন্তু একটি দূরবীন নেওয়া হয়নি। একটি মাত্র দূরবীন টাইটানিককে বাঁচাতে পারত, কারণ একটি দূরবীন দিয়ে দূরের আইসবার্গটিকে দেখা যেত এবং গতিপথ বদলে নেওয়া যেত। এই সময় আরেকটি ট্র্যাজিক মর্মান্তিক ঘটনা ঘটে। সেই সময় কোনো সোনার টেকনোলজি ছিল না। কোনো কিছুকে ডিটেক্ট করবার জন্য জাহাজে বাইনোকুলার রুম রাখা হতো, যেখানে একজন অফিসার রাখা হতো সবকিছু নজর রাখবার জন্য। সেকেন্ড অফিসার ডেভিড ব্লেয়ারের কাছে ওই চেম্বারের একমাত্র চাবিটি ছিল, কিন্তু শেষ মুহূর্তে ওই অফিসারকে বদলি করা হয়। কিন্তু তিনি চলে যাওয়ার সময় অন্য কাউকে ওই চেম্বারের চাবি দিয়ে যেতে ভুলে যায়, ফলে অন্য কেউ ওই ঘরে ঢুকে নজরদারি করতে পারেনি। এই সবের পরেও টাইটানিকের ক্র্যাশকে অ্যাভয়েড করা যেত, কিন্তু টাইটানিকের চালক একটু বেশি গতিতেই জাহাজটিকে চালাচ্ছিল। তিনি মনে করেছিলেন এই জাহাজ তো কখনো ডুববে না বা ভেঙে যাবে না, ফলে শেষ মুহূর্তে যখন দেখা যায় আইসবার্গটিকে, তখন গতিপথ পাল্টানোর সুযোগ থাকে না। এছাড়াও আরেকটি ভয়ানক গাফিলতি হলো কম সংখ্যায় লাইফ বোট। টাইটানিকের যাত্রীর সংখ্যা অনুযায়ী অন্তত 60টি লাইফ বোটের প্রয়োজন ছিল, কিন্তু জাহাজটির স্টাইলার আলেকজান্ডার ক্রাইলার জাহাজটির সৌন্দর্যের বিকৃতি ঘটাতে চাইছিল না। সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয় যে 48টি বোট নেওয়া হবে, কিন্তু জাহাজটির ডেকে 48টি বোট ঝোলানো হলে জাহাজটিকে দেখতে ভালো লাগতো না, যা কিনা জাহাজের 1/3 অংশ যাত্রীকে উদ্ধার করতে পারত। এবং সেই সময় আইন অনুযায়ী কম লাইফ বোট নেওয়াটা আইনতই ছিল। এখন যদি কম লাইফ বোট নেওয়া হয় তাহলে সেটি বেআইনি হয়ে যাবে। জাহাজটির ক্যাপ্টেন স্মিথ বোটগুলোকে ড্রিল করেননি। বোটগুলোকে ড্রিল করা থাকলে আপৎকালীন সময়ে বোটগুলি জলে তাড়াতাড়ি নামানো যেত, কিন্তু বোটগুলোকে ড্রিল না করায় বোটগুলোকে জলে নামাতেও অনেক দেরি হয়। অনেকে এই ঘটনার জন্য ক্যাপ্টেন স্মিথকেই দোষ দেন, কারণ যখন প্রথম বোটটিকে জলে নামানো হয় তখন বোটটিতে মাত্র 27 জন যাত্রী ছিল, যেখানে 65 জন যাত্রী বোটটিতে ধরত। আসলে ক্যাপ্টেন প্রথম দিকে জিনিসটিকে বেশি পাত্তাই দেয়নি, ফলে যাত্রীরা প্রথম দিকে রিল্যাক্স ছিল। পরে তদন্ততে জানা যায় ক্যাপ্টেন স্মিথ নেভিগেশনের প্রথম এক্সামে উত্তীর্ণ হননি। একজন ফেল করা নেভি অফিসারের পাল্লায় জাহাজটি যখন পড়েই ছিল, তাহলে তার এমন পরিস্থিতি হওয়াটা স্বাভাবিক। এছাড়াও যখন জাহাজটি ডুবতে শুরু করে তখন জাহাজের ক্রু মেম্বাররা সাহায্যের জন্য বাজির সাহায্যে সিগন্যাল পাঠাতে থাকে। কিছু দূরে অবস্থিত ক্যালিফোর্নিয়া নামের জাহাজটির ক্যাপ্টেনও ওই সিগন্যালকে উপেক্ষা করে দেয়। এরপর যখন এই ঘটনাটি সামনে আসে তখন ক্যালিফোর্নিয়া জাহাজটির ক্যাপ্টেনকে সাসপেন্ড করে দেওয়া
হয়, কারণ সেদিন যদি তিনি সাহায্য করতে যেতেন তাহলে এতগুলো মানুষের প্রাণ এভাবে আটলান্টিক সাগরের জলে মিলিয়ে যেত না। এই ছিল টাইটানিকের দুর্ভাগ্যজনক আসল কাহিনী। কিছু মানুষের কেয়ারলেস মনোভাবের কারণে বেঘোরে অতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছিল। সেই কারণেই জীবনের সবকিছু হালকাভাবে নিতে নেই, সবকিছুই দায়িত্বভাবে পালন করতে হয়। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। পাশাপাশি আকাশ বর্মন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।